এক ব্যাংকের কাস্টমার বা এক ব্যাংকের কর্মকর্তারা কি আরেক ব্যাংকের লোকজন দিয়ে হিংসা করে? প্রত্যেকটা ব্যক্তি কি চাই যে সব পলিসি আমার আন্ডারে হোক। স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা ও পারিবারিক আর্থিক নিরাপত্তা, সারা পৃথিবীতে জীবন বীমার এই দুইটা কাজ। আমাদের প্রত্যেকের একটা গভীর চাওয়া হচ্ছে সুদ, সন্দেহ এবং ধোঁকা আমার অ্যাম্বিশন পৌঁছানোর জন্য আমার কোনো একজন কাস্টমার ক্ষতিগ্রস্ত হবে না। আপনি আলেম ওলামাদের পরামর্শ নেন, দেখেন আপনার ইনকামটা হালাল হয় কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। এনশিওর স্কিল একাডেমির পক্ষ থেকে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি। প্রথম বিষয়টা হচ্ছে, আমরা যারা ফিন্যান্স ইন্ডাস্ট্রিতে জীবন বীমা শিল্পে কাজ করে থাকি, আমাদের প্রত্যেকের একটা গভীর চাওয়া হচ্ছে ইন্ডাস্ট্রিটা পজিটিভ হইতো, মানুষ জীবন বীমাটাকে ইতিবাচকভাবে দেখতো, ফিল্ড যদি নেগেটিভ না থাকতো তাহলে আমাদের কাজ করাটা আরও সহজ হইতো। কখনো কি প্রশ্ন করে দেখেছেন নিজেকে নিজে যে এই যে মানুষ নেতিবাচকভাবে দেখছে, এটার কি কি কারণ থাকতে পারে? আপনি জানলে অবাক হবেন, এটার অন্যতম কারণ কিন্তু আমরা যারা এই বীমা শিল্পে কাজ করি আমরা নিজেরাই। হ্যাঁ, বাংলাদেশের অনেকগুলা জীবন বীমা কোম্পানি যারা সঠিকভাবে ক্লেম দিচ্ছে না, ম্যাচুরিটির টাকা দিচ্ছে না, এটাও একটা কারণ। কিন্তু শুধুমাত্র এই একটা কারণেই যে মানুষের এটার ব্যাপারে খারাপ ধারণা, বিষয়টা তা না। আমিও প্রান্তিক পর্যায়ে কাজ করি। আমার আন্ডারে এখন পর্যন্ত প্রায় 9 থেকে 10 হাজার জন ক্লায়েন্ট স্বাস্থ্য ঝুঁকি এবং পারিবারিক আর্থিক নিরাপত্তার প্রকল্পে এঙ্গেজ হয়েছে জীবন বীমার মাধ্যমে। 650-র মতো কর্মী দেশে এবং প্রবাসে কাজ করছে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে। তা আমরা যেটা দেখলাম যে আমাদের এখানে একটা প্রচণ্ডভাবে কালচারাল ঘাটতি রয়েছে। একটা এত বড় একটা ইন্ডাস্ট্রিকে সার্বজনীন রূপ দেওয়ার জন্য এবং জনসাধারণের কাছে এই পুরো সেবাটাকে আরও বেশি জনপ্রিয় করে তোলার জন্য আমাদের যে ভূমিকা থাকার দরকার ছিল, আমাদের যে অ্যাক্টিভিটিস দরকার ছিল, এটা কি পর্যাপ্ত পরিমাণে আছে? প্রিভিয়াস খারাপ রেকর্ডের কারণে কিছুটা মার্কেট যত ইম্প্যাক্ট তৈরি হয়েছে, এর থেকে প্রচণ্ডভাবে মার্কেট নেগেটিভ হচ্ছে। এখন আমরা এরকম অনেক কর্মকাণ্ড করি যে কর্মকাণ্ডগুলোর কারণে হয়তো শুনলে অনেকের খারাপ লাগবে। ধরেন একটা বিষয় হচ্ছে, আমরা এখানে সব কোম্পানিতেই থাকতে পারে সেলস পলিসি। কোম্পানি বাৎসরিক একটা টার্গেট দেয় বিমা কর্মীদেরকে, এই টার্গেটটা পূরণ করলে সে হয়তো একটা প্রমোশন পাবে, ওই প্রমোশন ইউনিট ম্যানেজার হবে, ব্রাঞ্চ ম্যানেজার হবে। এটা করার জন্য তাকে এতটা পলিসি করতে হবে, এত টাকার প্রিমিয়াম জমা দিতে হবে। এখন দেখেন, এই বাৎসরিক টার্গেটটা ফুলফিল করার জন্য আমরা লিগ্যাল মার্কেটিংটা না করে ম্যাক্সিমাম সময় আমরা ইলিগ্যাল মার্কেটিংটা করতেছি। আমরা মানুষকে ফোর্স করতেছি এবং মানুষের ইচ্ছার বিরুদ্ধে অনেক মানুষকে আমরা পলিসি করাচ্ছি, যেটার কারণে বাংলাদেশে প্রতিনিয়ত, আজ থেকে 10-15 বছর আগে হয়তো বিমা কর্মীদের অদক্ষতার কারণে, কোম্পানিদের ডিজিটালাইজ না হওয়ার কারণে অনেক ভুলভ্রান্তি হয়ে গেছে, যেটার জন্য গভর্নমেন্ট আইডিআর এখন নিরলস পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু এখন আমরা আমাদের অতি দ্রুত সফলতার জন্য যেই আজে বাজে কাজগুলো করছি, এখান থেকে আমাদেরকে কে রোখাবে? এটা তো একটা অনৈতিক বিষয় হয়ে দাঁড়ায় আমাদের জন্য। আপনি দেখেন, আমার এই কারণে একটা লোককে জাস্ট একটা পিআর দিলাম, এই পিআরের পরে সে সেকেন্ড প্রিমিয়াম থেকে আর বিমাটা কন্টিনিউ করছে না। না করার কারণে 2 বছর 3 বছর পরেও অনেক পরিবার যখন বুঝে যে না, বিমার অরিজিনাল জেনুইন বিউটিটা সে বুঝে, তখন সে চাইলেও একটা ভালো কোম্পানিতে তার আগের পলিসি ল্যাপস থাকার কারণে নতুন করে পলিসি নিতে পারছে না। তার মানে ওই পরিবারটা স্বাস্থ্য ঝুঁকি এবং পারিবারিক আর্থিক নিরাপত্তার যে মৌলিক সুবিধা থেকে সে বঞ্চিত হচ্ছে। একটা প্রিমিয়াম দেওয়ার পরে সে যদি পলিসিটা কন্টিনিউ না করে, তার পলিসিটা যদি ল্যাপস হয়ে যায়, এই অবস্থা আল্লাহ না করুক, সে যদি লাইফ লস করে বা তার কোনো ক্ষতি হয়, সে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একটা পয়সাও পাবে না। এটা আমরা প্রত্যেকেই জানি। বাংলাদেশে বর্তমানে এরকম লক্ষ লক্ষ পরিবার আছে যারা বিমা করেও বিমা সুবিধা থেকে বঞ্চিত, এবং অনেক এজেন্ট রয়েছেন যারা শুধুমাত্র মনে করেন যে এখানে ইউনিট ম্যানেজার হলে, ব্রাঞ্চ ম্যানেজার হলে আপনি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন, আপনার অনেক বড় বড় সফলতা চলে আসবেন। ভাই, জাস্ট এটা আমি বলি, কনসেপ্টটা ফুললি রং একটা কনসেপ্ট। যেখানে আপনার একজন 1000 টাকা যে আপনার সাথে একটা ডিপোজিট করে বা প্রিমিয়াম জমা দেয়, ওই ব্যক্তিটারও পলিসিটার লংজিভিটি মিনিমাম 10 ইয়ার্স।
তো সেক্ষেত্রে যেখানে আমার একজন গ্রাহককে আমার 10 বছর ন্যূনতম সার্ভিস দিতে হবে, সেখানে আমি কিভাবে চিন্তা করি যে হঠাৎ করে 3 মাস 6 মাসের মধ্যে আমি একদম প্রচুর টাকা পয়সা ইনকাম করে ফেলবো, আমার একটা বেটার অবস্থান হয়ে যাবে। এই চিন্তা ভাবনাগুলো না আমাদেরকে এখানে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করতেছে, ইন্ডাস্ট্রিটাকে ক্ষতিগ্রস্ত করতেছে। একদিকে যখন একটু পজিটিভিটি তৈরি হয়, আবার অন্য 3 দিকে আমরা নিজেরাই আমাদের কালচারটাকে নষ্ট করে ফেলতেছি। এবং মানুষ যখন এখন অনেক মানুষ মারা যাচ্ছে, তারা ক্লেম পাচ্ছে না, এক্ষেত্রে কোম্পানির বদনাম হচ্ছে, ইন্ডাস্ট্রির বদনাম হচ্ছে। আবার ওই ফ্যামিলিতে যখন আরেকজন পলিসি বিক্রি করতে যাচ্ছে বা ওদের পুরা কমিউনিটির মধ্যে, ফুল কমিউনিটিটাই তখন একটা চূড়ান্ত নেগেটিভিটির মধ্যে থাকে। আপনি দেখেন এখানে বেনিফিশিয়ারি কজন আর লুজার কতজন মানুষ। তো এই জায়গাটাতে আমরা যদি নিজেকে নিজে একটু প্রশ্ন করি যে আসলে আমরা নিজেদের ক্ষতি নিজেরা কিভাবে করতেছি। আরেকটা বিষয় আমাদের খুব প্রচণ্ডভাবে দৃষ্টিতে এসেছে, ধরেন ব্যাংকের মধ্যে একটা কালচার আছে। ধরেন ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, হোয়াটএভার, বাংলাদেশে 62টা ব্যাংক কাজ করে। এক ব্যাংকের কাস্টমার বা এক ব্যাংকের কর্মকর্তারা কি আরেক ব্যাংকের লোকজন দিয়ে হিংসা করে? দেখবেন কখনো। এখন এখানে দুইটা ম্যাটার আছে। ওখানে একটা পজিটিভ প্র্যাকটিস হয়, সবাই ট্রেন আপ, ওয়েল এডুকেটেড, যেখানে ওই পরিমাণ কোয়ালিটি লোক আমাদের ইন্ডাস্ট্রিতে নেই। এটা একটা কারণ হইতে পারে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আমরা কমিশনে কাজ করি। আমরা কমিশনে কাজ করার কারণে আমরা প্রত্যেকটা ব্যক্তি কি চাই যে সব পলিসি আমার আন্ডারে হোক, সব লোক আমার সাথে এজেন্ট হোক, ব্যবসা শুধু আমার হোক, আমার অফিসে আমি অন্য কাউরে স্পেস দিতে চাই না। এবং আমি যখন কোন একটা ব্যক্তির কাছে গেলে শুনি যে ওই ব্যক্তি মিস্টার এক্স কোম্পানিতে একটা পলিসি করেছে বা মিস্টার ওয়াইর সাথে উনি এজেন্ট হয়েছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করি কি এই ব্যক্তিটারে কিভাবে নেগেটিভ করে দেওয়া যায়, নেগেটিভ করে দিয়ে আমার সাথে ইনফ্লুয়েন্স করে নিয়ে আসা যায়। ওই কোম্পানি থেকে পলিসিটা বন্ধ করে কিভাবে আমার প্রতিষ্ঠানে পলিসিটা আনা যায়, তাহলে আমার ইনকাম হবে। এখন আমরা প্রতিনিয়ত আমাদের কর্মকাণ্ড, চিন্তা, চেতনা সব কিছু দিয়ে আমরা চেষ্টা করতেছি ইন্ডাস্ট্রিটাকে কিভাবে দাবাই রাখা যায়, আমার নিজের কিভাবে ইনকামটা বাড়ানো যায়। আর মনে মনে চিন্তা করতেছি যে ইন্ডাস্ট্রিটা নেগেটিভ, এই শিল্প তো নেগেটিভ হয়ে আছে। তো এখন আমার কর্মকাণ্ড যদি পজিটিভ না হয়, ইন্ডাস্ট্রি পজিটিভ হবে কিভাবে? একটু নিজেরা প্রশ্ন করে দেখেন। বীমা শিল্পে কাজ করতে এসে এখানে আমারও নিজের প্রিভিয়াস একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে নেটওয়ার্ক মার্কেটিং করার। আমিও একটা MLM প্রতিষ্ঠানের সাথে কিছুদিন জড়িত ছিলাম। তো আমি MLM এর কনসেপ্টটাও বুঝি, আবার যেহেতু ইন্স্যুরেন্সে বিগত 5 বছর কাজ করছি এবং ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছি, এখানেও আমি কিছু অন্তত বুঝি এবং চেষ্টা করতেছি আরো নতুন বোঝার জন্য। এই দুইটা সিস্টেমের মাঝে একটু কম্পেয়ারিজম করার মতো আল্লাহ পাক কিছু বিবেক জ্ঞান দান করেছে। আমরা দেখি অনেকেই ওই MLM এর কনসেপ্টটাই এখানে আসি জাস্ট কপি পেস্ট। আপনি যদি এখানে ইন্স্যুরেন্সের মধ্যে আসি MLM ব্যবসায়ী করেন, MLM এর কনসেপ্টটি চালান, 1 নম্বরে MLM এর কনসেপ্টটা তো শরীয়ত সম্মতভাবে হারাম। এটা একদম বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন দেশের দায়িত্বশীল আলেমদের একদম সম্মিলিতভাবে মাসালা যে MLM এর মধ্যে কি আছে, সুদ, সন্দেহ এবং ধোঁকা, এই 3টা জিনিসের সংমিশ্রণের কারণে এখানে আছে। এবং চটকদার বিজ্ঞাপন তৈরি করে 2 টাকার জিনিস 10 টাকায় বিক্রি করা এবং মানুষকে এখানে ক্যারিয়ার সেল করার প্রবণতা, যে তোমার জাস্ট প্রমোশন সেল করা। আমরাও যদি এখানে এসে যে জাস্ট ওই প্রত্যেকটা কোম্পানির সেলস পলিসি থাকবে। এখন সেলস পলিসি আমার বিজনেস পলিসি হয় কিভাবে? বাংলাদেশে যত সেলস অ্যান্ড মার্কেটিং কোম্পানি আছে সবারই সেলস পলিসি আছে। তা আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির একটা সেলস পলিসি থাকবে, কিন্তু বিজনেস পলিসিটা আমরা যেহেতু এখানে কমিশনে কাজ করি, মানে এটা ব্যবসা, তো ব্যবসার ক্ষেত্রে ব্যবসার প্ল্যান তো আমারটা আমার হবে, আপনারটা আপনার হবে। আমরা কোম্পানির সেলস পলিসিটাকে অনুসরণ করে আমরা কোম্পানি থেকে সুযোগ সুবিধা নিব, কিন্তু আমাদের প্রত্যেকের আলাদা আলাদা বিজনেস পলিসি থাকতে হবে, বিজনেস প্ল্যান থাকতে হবে। তখন কি হবে, আমার অ্যাম্বিশন পৌঁছানোর জন্য আমার কোনো একজন কাস্টমার ক্ষতিগ্রস্ত হবে না। দিন শেষে একটা জিনিস মাথায় রাখবেন, স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা ও পারিবারিক আর্থিক নিরাপত্তা। সারা পৃথিবীতে জীবন বীমার এই 2টা কাজ, এই 2টা সার্ভিস প্রোভাইডে জীবন বীমা করে থাকে। আমার এই 2টাকে হিডেন রেখে যদি আমি অন্য কোনো কিছুকে মার্কেটিং করি, সামনে নিয়ে আসি, আমি যদি এই কাজ করে 2 পয়সা ইনকামও করি, আপনি আলেম ওলামাদের পরামর্শ নেন, দেখেন আপনার ইনকামটা হালাল হয় কিনা। দায়িত্ব নিয়ে বলতেছি বিষয়টা, এবং এটা অনেকটাই নেটওয়ার্ক মার্কেটিং এর সামঞ্জস্য হয়ে যাচ্ছে এই সিস্টেমটা।
তো আমরা প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস বিভিন্ন বিজনেস কনসালটেন্সি ফার্মের সাথে বসে এবং ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে এক্সপার্ট এবং হাইলি এক্সপার্ট লোকজনের সাথে আমরা গত 3 বছর কাজ করে আমরা ইন্স্যুরেন্স বিজনেসে চমৎকার একটা ফ্রেমওয়ার্ক রেডি করেছি, যেখানে আপনার একটা সাস্টেনেবল ক্যারিয়ার হবে, দীর্ঘমেয়াদী ক্যারিয়ার হবে ইনশাল্লাহ। আশা করি এই সিস্টেমে ব্যবসা করলে আমাদের সাথে যারা পলিসি হোল্ডার, আমাদের সাথে যারা সেভিংস করতে আসে, তারাও ক্ষতিগ্রস্ত হবে না। দুইটার কম্বিনেশনে আমরা রেডি করেছি প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস ইন্স্যুরেন্স বিজনেস মডেল, এই নামে দ্য গোল্ডেন গেটওয়ে ফর অন্টারপ্রেনর। ইনশাল্লাহ এখানে আমাদের যেই সমস্যাগুলো আছে এগুলোও আমরা তুলে ধরবো, সম্ভাবনার জায়গাটাকে তুলে ধরবো, এবং এই বিজনেস মডেলে আপনি কিভাবে একটা সাস্টেনেবল ক্যারিয়ার করতে পারবেন। এবং আপনি দেখেন এই যে যারা MLM কনসেপ্টে ইন্স্যুরেন্স বিজনেস করতে আসে, এদের ক্যারিয়ার কিন্তু দীর্ঘমেয়াদী হচ্ছে না। একজন ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবেও সে অনেক সময় কাজ ছেড়ে দিচ্ছে টার্গেট ফিল আপ করতে না পেরে। এরপরে ইউনিট ম্যানেজার হওয়ার পরে দেখবেন অনেকের নিচ থেকে যখন ইউনিট ম্যানেজার বের হয়, নতুন রিক্রুটমেন্ট হয় না, নতুন পলিসি হয় না, ওই ব্যক্তি আর ক্যারিয়ার করতে না পেরে অন্য পেশায় চলে যাচ্ছে। ব্রাঞ্চ ম্যানেজারের ক্ষেত্রেও সেম জিনিস ঘটছে। আপনাকে জানতে হবে বিজনেসের প্রিন্সিপাল কি, বিজনেসের মৌলিক জায়গাগুলা কি, ওগুলা জেনে বুঝে যখন আপনি এই কাজটা করবেন, ইনশাল্লাহ আপনার এই পুরো বিষয়টাকে আমরা প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস বিজনেস মডেলে তুলে ধরবো।